কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যে কারণে ডাক্তারবাবুরা রোগটাকে সবসময় আগে ভাগে ধরবার কথা বলেন, যে যত আগে রোগ ডিটেক্ট হবে চিকিৎসার জন্য তত সুবিধা হবে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে রোগ ধরবো? যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন বাজারে বহু যন্ত্র বা মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো যদি আপনি বাড়িতে রাখেন তাহলে অনেক রোগী কিন্তু আপনারা বাড়িতে বসেই ধরতে পারবেন। কি সেই যন্ত্রগুলো? আজ এমনই 6টা যন্ত্রের কথা বলবো, যেটা আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত। আর এই যন্ত্রগুলোর কথা কে বলবেন আমাদের? আমি নই, বলবেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর SM মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। কথা হচ্ছে যে রোগ মানে শরীর থাকলে তো রোগ হবেই। এবার ঘটনা হচ্ছে যে রোগ ধরতে আমরা আমাদের বাড়িতে কি কি যন্ত্র আমরা রাখতে পারি? বাড়িতে রোগ হবে মানে বাড়িতে লোকজন থাকলে তো রোগ হবেই, হ্যাঁ। সেটা আপনি ওই জিনিসটাকে বাইপাস করে বেরোতে পারবেন না। কিন্তু আমাদের টার্গেট হওয়া উচিত যে রোগগুলো যাতে প্রিভেন্ট করা যায়। খুব সামান্য ব্যাপার, জ্বর সর্দি কাশির মরশুমে বাইরে দেখছেন প্রচুর লোকের জ্বর সর্দি কাশি হয়ে আছে বা আপনার অফিসে অনেকে ভুগছেন, তাহলে একটা মাস্ক ব্যবহার করুন, খুব স্বাভাবিক একটা জিনিস। বা আপনি জানেন যে আপনার বাড়িতে ফ্যাটি লিভার বা ডায়াবেটিসের হিস্ট্রি আছে, তাহলে ওজন নিয়ন্ত্রণ করুন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন। কিন্তু সবকিছু করেও তো অনেক সময় আমরা এগুলো ঠেকাতে পারি না। আমরা অনেক সময় সচেষ্ট হই এগুলো করার জন্য, আমরা বিভিন্ন রকম জিনিস করি, বিভিন্ন রকম লাইফস্টাইল মডিফিকেশন করি, এবং একটা সময় পরে দেখা যায় তা সত্ত্বেও কিছু কিছু রোগ হয়েছে। এবং কিছু কিছু জিনিস আমার মনে হয় যেগুলো ইনস্ট্রুমেন্টের কথা বলছি, সেগুলো বাড়িতে রাখা দরকার এই রোগগুলো ডিটেক্ট করার জন্য, আর্লি ডিটেকশনের জন্য। যেমন আপনি যদি আমাকে বলতে বলেন যে জিনিসটা মাস্ট কোনটা বাড়িতে রাখতেই হবে, সেটা আমি 1 নম্বরে বলবো থার্মোমিটারের কথা। এবং সে আগেকার মার্কারি থার্মোমিটার না, সেটার অনেক ফ্যালাসি আছে, সেটা অতটা অ্যাকিউরেট নাও হতে পারে বা ভেঙে গেলে সেটা মার্কারি হ্যাজার্ড হতে পারে। সেই জন্য আমি বলি যে ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে। পারদ একটা বিষ, একরকম পারদ এক রকমের বিষ, কারো কারো ক্ষেত্রে বাজে রকম বিষক্রিয়া করতে পারে। এবং আমরা যদি ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করি, এখন যেগুলো পাওয়া যায় খুব কম খরচেই পাওয়া যায়, 80 টাকা থেকে 120 টাকার মধ্যে পাওয়া যায়। তো সেই থার্মোমিটার গুলো দেখা যায় যে যদি ব্যাটারি ঠিক থাকে তাহলে ঠিকঠাক একদম ঠিকঠাক টেম্পারেচার দেখায়। এবং সেই থার্মোমিটার গুলো আমার মনে হয় বাড়িতে রাখা উচিত। কোনো গা গরম হলো, আপনি দেখছেন যে নর্মাল লাগছে না, একটা অস্বস্তি হচ্ছে, চোখ জ্বালা করছে, উইক লাগছে, তো থার্মোমিটারটা নিয়ে একটু টেম্পারেচার আপনি চেক করে দেখলেন যে কিরকম একটা টেম্পারেচার আছে, নর্মাল আছে নাকি আপনার জ্বর হয়েছে। সেটা অনেক সময় বোঝা যায় না যদি আপনি টেম্পারেচার মেজার না করেন। গায়ে হাত দিয়ে, নিজের গায়ে হাত দিয়ে নিজে কি করে টেম্পারেচার বুঝবেন? দুটোতে একই টেম্পারেচার, তফাৎ নেই। অনেক সময় এমনি তো বোঝা যায় না যে ভিতরে জ্বর আছে কিনা, বা হয়তো দেখা গেল যিনি এসছেন তিনি স্নান করে এসছেন, তার হাত ঠান্ডা, সে যখন হাত দিচ্ছে সে তার মনে হচ্ছে প্রচুর জ্বর, কিন্তু আদৌ নেই, আদৌতে জ্বর নেই। সেজন্য একটা থার্মোমিটার বাড়িতে রাখা দরকার, বিশেষত যাদের বাড়িতে শিশু আছে অথবা বয়স্ক মানুষ আছেন, তাদের বাড়িতে তো অবশ্যই একটা থার্মোমিটার রাখা দরকার। কারণ খুব আর্লি ডিটেকশন অফ টেম্পারেচার এই দুটো এক্সট্রিম এজ গ্রুপে খুব তাড়াতাড়ি দরকার। যদি বাচ্চাদের জ্বর হয় তাদের বুঝতে হবে যে জ্বরটা হয়েছে এবং টেম্পারেচারটা মেজার করতে হবে, কারণ বাচ্চাদের জ্বর থেকে অনেক রকম কমপ্লিকেশন হয় তো। এবং বয়স্কদের একটু জ্বরেই তারা ভীষণ কাহিল হয়ে পড়েন, এবং তাদের একটু, আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ সামান্য জ্বর হয়েছে 100.3 বা 100.4, তাদের কগনিটিভ ডিসফাংশন হচ্ছে, লোককে চিনতে পারছে না, শুয়ে আছে, আবল তাবল কথা বলছেন, বাড়িতে আছেন বলছেন সিনেমা দেখতে গেছেন, এইসব। ফলে এই ডিটেকশন অফ এলিমেন্টস, এগুলোর জন্য ইনস্ট্রুমেন্ট বাড়িতে দরকার, যেটা থার্মোমিটারের কথা বললাম। আবার মনে করুন যে কারো বাড়িতে একটা ব্লাড প্রেশারের হিস্ট্রি আছে, বা তিনি ব্লাড প্রেশারের ওষুধ খান, বা তার বাড়িতে ডায়াবেটিস আছে বা কোলেস্টেরলের সমস্যা আছে, তাদের তো উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেশি। তো একটা বাড়িতে ব্লাড প্রেশার মাপার যন্ত্র রাখার, আমি ডিজিটাল ব্লাড প্রেশার মেজারিং মেশিন যেগুলো হয় সেগুলোর কথা আমি বলবো, কারণ সাধারণ মানুষও ইউজ করতে পারেন। কারণ যদি স্পিগমোম্যানোমিটার বা মার্কারি স্পিগমোম্যানোমিটার হয়, সেটা দিয়ে তো ওই স্টেথোস্কোপ লাগিয়ে সবাই জানবেন না করতে। ফলে বাড়িতে ডিজিটাল গুলো এখন খুব ভালো অ্যাকিউরেট, এবং সেটা আপার আর্ম ডিজিটাল
ব্লাড প্রেশার মেজারিং মেশিনস এর কথা বলছি। রিস্টে যেটা করে সেটা নয়, এটা অ্যাকিউরেট নয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে কিন্তু আপার আর্ম ডিজিটাল ব্লাড প্রেশার মেজারিং মেশিন ইউজ করতে, এটা থেকে ব্লাড প্রেশার মাপতে। আচ্ছা, এই যে আপার আর্মের কথা বলছেন, নাকি লেফট রাইট এরকম কিছু ব্যাপার আছে? যে না, এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো আর্মে করা যায়, লেফট আর্ম প্রেফার্ড। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার ডান হাতের প্রেসার বাঁ হাতের প্রেসারের মধ্যে তফাৎ আছে। আচ্ছা, কোনো একটা হাতের প্রেসার বেশি দেখায়, যে হাতের প্রেসার বেশি দেখায় সেইটাই তাকে ধরতে হবে। হতে পারে তার ডান হাতে প্রেসার 150/90, বাঁ হাতে 130/80। প্রচুর লোকের পাই আমরা, প্রচুর 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 লোকের পাই। তো আমরা বলে দিই আপনি কিন্তু প্রেসার ডান হাতেরই চেক করবেন। উনি তো এতদিন জানতেন যে প্রেসার বাঁ হাতে দেখতে হবে, হার্ট বাঁ দিকে, হার্টের সঙ্গে প্রেসারের কানেকশন এইসব। তো তাদের বলে দিই যে না, আপনারা ডান হাতেই দেখবেন, যে হাতে ব্লাড প্রেসার বেশি সেইটা দেখবেন। 3 নম্বর যদি কোনো ইনস্ট্রুমেন্টের কথা বলেন তাহলে আমি পালস অক্সিমিটারের কথা বলবো। আচ্ছা, এই কোভিড এর সময় খুব খুব পপুলারিটি পেল, কিন্তু কোভিড এর অনেক আগে থেকেই আমরা ডাক্তাররা ব্যবহার করতাম। হাসপাতালে ব্যবহার হয় খুব র্যান্ডামলি, নার্সিং হোমে র্যান্ডামলি ব্যবহার হয়, আমরা ক্লিনিকেও ব্যবহার করতাম আগে থেকেই। এবং এতে দুটো জিনিস দেখা যায়, একটা হচ্ছে পালস মানে পালস রেট, আর একটা অক্সিজেন স্যাচুরেশন, যে তার হাইপক্সিয়া হচ্ছে কিনা, অক্সিজেন কনসেন্ট্রেশন রক্তে কমছে কিনা। আর একটা জিনিস বোঝা যায়, এই ছোট ছোট পালস অক্সিমিটারে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ পালস অক্সিমেট্রি হয় আর কি। সেটাতে আপনার পালসের ইররেগুলারিটি অনেক সময় বোঝা যায়, গ্যাপটা দেখে বোঝা যায়। ফলে আপনি হার্টের রিদমটাও খানিকটা আন্দাজ করতে পারেন, হয়তো বলতে পারবেন এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে কিনা, বা সাইনাস অ্যারিথমিয়া কিনা, বা হোয়াটএভার ইট ইজ। আপনি যদি একটু সতর্ক হন তাহলে হয়তো বোঝা যেতে পারে যে পালসটা ঠিক রেগুলার না, হয়তো একটু গ্যাপ হচ্ছে, সেটা তারা ডাক্তারকে বলতে পারে। ফ্রিকোয়েন্সিতে গ্যাপ দেখা দিলে ডাক্তারকে তারা বলতে পারেন বা সচেতন করতে পারেন। এর পরে যদি ইনস্ট্রুমেন্টের কথা আপনি বলেন তাহলে আমি গ্লুকোমিটারের কথা বলবো। আচ্ছা, যেটা দিয়ে সুগার মাপা যায়। এবং যাদের বাড়িতে ডায়াবেটিস আছে তারা মাঝে মাঝে সুগার চেক করতে পারে। ইলনেসের সময় কোন একটা অসুখ হয়েছে সে সময় তো সুগারের লেভেল দেখে ওষুধটা খাওয়া উচিত। মানে আপনার কোন একটা অ্যাকিউট ইলনেস হয়েছে, জ্বর সর্দি কাশি নিউমোনিয়া বা হোয়াটএভার ইট ইজ, তারপরে আপনার সুগার কম লেভেলে আছে, তাও আপনি এমন ওষুধ খেলেন যে ওষুধে সুগার ফল করে। আজকাল তো প্রচুর ওষুধ পাওয়া যায় যেগুলো সুগার ফল করে না, ফলে ভুলবশত আপনি যদি একাধিক ট্যাবলেটও খেয়ে ফেলেন সুগার ফল নাও করতে পারে। কিন্তু এখন কিছু ওষুধ আছে যেগুলো সুগার ফল করলে সেটা অ্যাভয়েড করা উচিত বা বন্ধ রাখা উচিত। সেটা গ্লুকোমিটারের টেস্টটা করে তো আপনি বুঝবেন না। যারা ইনসুলিন নিচ্ছেন ডায়াবেটিক্সরা, ইনসুলিন নিলে তো মাঝে মাঝে সুগার টেস্ট করে দেখতে হবে ইনসুলিনের ডোজটা কিরকম হবে। কারণ এরকম ইনসুলিন হয় যে আমরা বলে দিই যে আপনার এত থেকে এতর মধ্যে সুগার থাকলে এই ডোজ নেবেন, এত থেকে এতর মধ্যে থাকলে এই ডোজ নেবেন। গ্লুকোমিটার না থাকলে সেটা পসিবল না। দেখা গেছে যাদের বাড়িতে গ্লুকোমিটার আছে তারা যেহেতু সুগারটাকে ট্র্যাক করেন বা চেক করেন, তাদের গ্লাইসেমিক কন্ট্রোল অনেক বেটার হয়। স্বাভাবিকভাবে সে তো দেখতে পাচ্ছে, সারাদিন দেখতে পাচ্ছে, যে সারাদিন না হলেও মাঝে মাঝে চেক করে দেখছে, একবার হলো চেক করে দেখতে পাচ্ছে। ফলে গ্লুকোমিটার একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। আপনি যদি 5 নম্বর কোন ইনস্ট্রুমেন্টের কথা বলেন তবে নেবুলাইজেশনের কথা বলবো। একটা নেবুলাইজার বাড়িতে কিনে রাখলে, যাদের অ্যাসমা বা সিওপিডি আছে তারা বাড়িতে এই নেবুলাইজ করে অনেক সময় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। একটা অ্যাকিউট এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাসমা হলো বা অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি হলো, খুব ব্রিদিং ডিফিকাল্টি হচ্ছে, আপনি জানেন নেবুলাইজার বাড়িতে আছে, আপনি জানেন তার মধ্যে কি ওষুধ দিয়ে নেবুলাইজ করতে হয়, ফলে ইমিডিয়েট রিলিফ পাওয়া যেতে পারে। ফলে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট বলে আমি মনে করি। 6 নম্বরে যে ইনস্ট্রুমেন্টের কথা আমি বলবো সেটা এই যে আমি প্রথম 5টা ইনস্ট্রুমেন্টের কথা বললাম তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়েইং মেশিন, আমাদের ওজন মাপার যন্ত্র। তার কারণ হচ্ছে আমরা জানি ওজন বাড়লে অনেক রোগ হয়। ওজন বাড়লে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সম্ভাবনা হতে পারে, হার্ট ডিজিজের সম্ভাবনা, ফ্যাটি লিভার, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। ফলে এই ওজন মাপার যন্ত্র বাড়িতে থাকাটা একটা জরুরি। তাহলে মাঝে মাঝে ওজনটা নিজে ওর উপর চেপে দেখে নিতে পারবেন কতটা আছে। বাড়লেও আপনি সচেতন হবেন, কমলেও সচেতন হবেন। মানে থাকলে বোঝা যায় যে আমার ওজনটা ঠিক আছে, কিরকম আছে, ঠিকঠাক আছে কিনা। অনেকে দেখা যায় যে জানেই না ওজন বেড়ে গেছে, রোজ আয়নার সামনে দেখছে একটু একটু করে বেড়েছে, চোখ ধরতে পারেনি, ব্রেন ধরতে পারেনি। পরে যখন ডাক্তারের চেম্বারে যাই, আগের বারে তো ডাক্তারবাবু 77 ছিল, এবারে কি করে 88 হয়ে গেল, 11 কেজি ওজন বেড়ে গেছে 4 মাসে, বুঝতে পারেনি। মানে খাওয়া দাওয়া হয়তো একটু গন্ডগোল হয়েছে বা ল্যাক অফ অ্যাক্টিভিটি হয়েছে। ফলে এই যে 6টা ইনস্ট্রুমেন্টের কথা বললাম, এক থার্মোমিটারে ব্লাড প্রেশার মাপার যন্ত্র, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার, নেবুলাইজেশন এবং ওজন মাপার যন্ত্র, এই 6টা যন্ত্র খুব গুরুত্বপূর্ণ বাড়িতে রাখার। এবার অনেকে বলবেন এই যন্ত্রগুলোর তো দাম আছে, তাহলে সবাই কি অ্যাফোর্ড করতে পারবে?
পৃথিবীতে তো এরকম অনেক জিনিস আছে সবাই অ্যাফোর্ড করতে পারে না। এটা তো মানে ওয়ান টাইম পারচেজ, হ্যাঁ, ওয়ান টাইম পুরো ইনভেস্টমেন্ট, ফ্যামিলি উপকৃত হবে। উপকৃত হবে। মানে এটাতে যদি খরচ হয়ও তো আমার মনে হয় এটাকে কষ্ট করেও আর কি বাড়িতে রাখা উচিত। আমার সেটাই মনে হয়, কারণ একটা থার্মোমিটার দাম 100 টাকা, একটা ওই ব্লাড প্রেশার মাপার যন্ত্র বললাম ওটা 1500 টাকা, একটা পালস অক্সিমিটার ভালো কোয়ালিটির এখন 600 টাকায় পাওয়া যায়, তাহলে আবার মোটামুটি 2200 টাকা এখনো অবধি হলো। তারপরে একটা গ্লুকোমিটার 1200 টাকা, 3400 টাকার মতো, একটা নেবুলাইজার মেশিন 1500 টাকা, তাহলে 4900 টাকা, আর একটা ওয়েইং মেশিন ধরুন 1500 টাকা, তাহলে 5900, 6400। 6400 টাকাটা কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট নয়। আমরা রেস্টুরেন্টে গেলেই খেয়ে নিই। আপনি মোবাইল কিনতে আপনি এর থেকে অনেক অনেক বেশি খরচ করে মোবাইল কিনি। আমরা 50,000 টাকা 60,000 টাকা মোবাইল কিনছি। আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, সেখানে বিল হয়ে যাচ্ছে, 5 জন গেলাম, বিল হয়ে গেল 7,000 টাকা। সেইটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, কারণ সেটা আমরা খেয়ে নিচ্ছি, আমরা জানি মতো বডিতে গেল, খেয়ে নিচ্ছি, সোশ্যাল মিডিয়া পোস্ট করছি, আরে এটা কি আর বলবো। সেটাই, কিন্তু আমরা হেলথের জন্য ইনভেস্ট করতে খুব চিন্তা করি। আমি যখন বলি ডায়াবেটিক পেশেন্টদের যে ভাতটা কমিয়ে সবজিটা বাড়ান, অনেকে তখন বলে, কিন্তু আমি বুঝতে পারছি যিনি আমার সামনে কথাটা বলছেন তিনি কথাটা না বললেও পারেন, কারণ তার গেট আপ দেখে মনে হচ্ছে তিনি এটা অ্যাফোর্ড করতে পারেন। আবার তিনি বলেন, দেখো ভাতের দাম তো কম, সবজির দাম তো এখন যা সবজির দাম, তিনি বোঝেন না যে ওষুধের দাম অনেক বেশি, এবং এই যে অসুখগুলো থেকে কমপ্লিকেশন হলে সেটার জন্য চিকিৎসার খরচ অনেক বেশি, টেস্টিং এর অনেক কস্ট, এই যে বারবার বিভিন্ন অসুখ হবে ডাক্তারের কাছে যাবেন তার একটা ফিজ আছে, ফলে কিন্তু আমরা সচেতন হয়ে সেগুলো বুঝতে পারেন না, হয়তো সবাই হয়তো ওই হিসেবটা করেন না যে আপনি ভাবছেন যে এই যে ডাক্তারবাবু সবজি বলছে বা এই ধরনের যে খাবার দাবারের কথা বলছে এতে অনেক আমার খরচ বেড়ে যাবে, কি ডাক্তারবাবু কি সব খেতে বলছে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে ভাত নিঃসন্দেহে সস্তায় পাওয়া যায়, কিন্তু আপনাকে তো এটাও বুঝতে হবে যে এটার জন্য যে কমপ্লিকেশনস গুলো আমার হবে এবং তার জন্য যে টাকাটা বেরোবে সেটা তো অনেক টাকা, অনেক বেশি। এবং শুধু তাই না, আপনার এক একটা অর্গান ধরে 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 আস্তে আস্তে অনেক খরচ। আমি তো আর ভাতটা তো আমি বন্ধ করতে বলছি না, আমি বলেছি পরিমাণ কমান, এবং সেই জায়গায় শাকসবজি, ফলমূল, বীজ, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এগুলো খান, লিন প্রোটিন এগুলো খান। অনেকে ভাবেন যে আমি এই যে 4টে মিল ইউজুয়ালি লোকে ভাবে, একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা সন্ধ্যেবেলার টিফিন, একটা রাত্রে, পারলে 4 বেলাতেই ভাত খায় আর কি। মানে তার ডায়াবেটিস 250, কি একটা অজুহাত যে রুটি খেলে আমার সহ্য হয় না। আমি তো রুটি খেতে বলছি না, বেসিক্যালি বলছি ভাতের পরিমাণটা কমিয়ে সবজি, ডিম খান, মাছ খান, মাংস খান, এগুলো খান। এবং আপনি যখন অ্যাফোর্ড করতে পারছেন, এবার যারা অ্যাফোর্ড করতে পারছেন না তাদের জন্য দেখতে হবে যে কোন খাবারে তারা অ্যাফোর্ড করতে পারছেন না বা পারছেন, তাহলে তারা হোল গ্রেন খাবেন, তারা ডালিয়া খাবেন, তারা ওটস খাবেন, এগুলো খরচ এগুলোর মতো অত বেশি না। একটু সবজি খেলেন, তার সঙ্গে ডিম খেলেন, ডিম সস্তার খাবার, ডিমকে আপনি এক্সপেন্সিভ ফুড বলতে পারবেন না। সারাদিনে 2টো ডিম খেলে 14 টাকা। এবার আপনি বাইরে কিন্তু পরোটা খেয়ে নিচ্ছেন 40 টাকার, বা আপনি গিয়ে একটা দোকানে গিয়ে ধোসা খাচ্ছেন 120 টাকা, কিন্তু আপনি ডিমটা খাবেন না, জিলিপি সিঙ্গারা খেয়ে নিচ্ছেন, কারণ ডিমটা খেলে আপনার মনে হচ্ছে ওটা এক্সপেন্সিভ, এবং সেটা আপনি দিচ্ছেন, ডিম খাবার থাকতে অনেক দাম, কিন্তু আপনি বাইরে যে 300 টাকার খাবার খেয়ে নিচ্ছেন প্রত্যেকদিন, সেটা তো হিসাব নিচ্ছেন না। ফলে এই যে আপনি কথাটা শুরু করলেন ভিডিও শুরুতে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা কিন্তু সর্বৈব সত্যি, এবং এটা এইভাবেই আমাদের মেনটেন করা উচিত যাতে আমরা রোগ থেকে মুক্তি পেতে পারি, রোগ থেকে দূরে থাকতে পারি এবং রোগকে আটকাতে পারি। সবসময় যে আমরা রোগ থেকে মুক্তি পেতে পারবো না, আমরা ভাইরাল ইনফেকশন অফিসে গেছি, কারো একটা হয়েছে, সে আমাকে একটা ভাইরাস গিফট করে দিয়েছে, বলে আটকানো যাবে না, কিন্তু যেগুলো পারবো সেগুলোর জন্য কেন সচেতন হব না। মানে যে যতগুলো যন্ত্রের কথা বলা হলো, মানে ধরুন প্রেসার যন্ত্র, ওয়েট মেশিন, তারপর হচ্ছে গ্লুকোমিটার, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মানে এগুলো মানে আপনার বাড়িতে থাকলে আপনি বড় বড় বিপদ এড়াতে পারবেন। একদমই তাই। আমার বাড়িতে, আমার একজন পেশেন্টের বাড়িতে, যেহেতু তার ডায়াবেটিস আমি দেখি, তার বাড়িতে গ্লুকোমিটার ছিল। তার ভাইয়ের একটা ঘা হয়েছে এবং খুব সামান্য, সেটা শুকোচ্ছিল না, বাড়িতে গ্লুকোমিটার টেস্ট করে দেখলো যে 270 সুগার, ব্লাড সুগার 270, জেনে গেলেন ডায়াবেটিস আছে, ফলে স্ক্রিনিংটাও হয়ে গেল ফ্রিতে, মানে ফ্রিতে না, হয়তো 20-30 টাকায় স্ক্রিনিং হয়ে গেল। আমি সাধারণ মধ্যবিত্ত বাঙালি এবং বেশ কিছু উচ্চবিত্ত ঘরেও আমি দেখেছি যে প্রেসার প্রচুর হাই, 180, 110 এরকম বা 120 প্রেসার রয়েছে, ভাবছে বোধহয় গ্যাসের ব্যথা, একটা গ্যাসের বড়ি এনে খাইয়ে দিচ্ছেন।
তো মানে এটা যদি আপনার প্রেসার যন্ত্র বাড়িতে থাকে এবং উনি যদি মাপেন, তাহলে সঙ্গে সঙ্গে বুঝে যান যে এনার প্রেসার হাই আছে, এনার স্ট্রোক করতে পারে। হ্যাঁ, উনি সঙ্গে সঙ্গে একটা হসপিটালে বা ডাক্তারবাবুর কাছে, বাড়িতে অনেকে ব্লাড প্রেসার ওষুধ খান, সেটা দিয়ে দিতে পারে একদম। হ্যাঁ, অনেক ভাবে আর কি মানুষ বেঁচে যেতে পারে, দুর্ঘটনা এড়ানো যেতে পারে। আর সবকিছুর পরে আমি একটা লাস্টে বলে দিতে চাই যে একটা ফার্স্ট এড বক্স বাড়িতে রাখা, তার মধ্যে কিছু অ্যান্টিসেপ্টিক লোশন থাকলো, একটা কাঁচি থাকলো, একটা গজ পিস থাকলো, একটা অ্যাডহেসিভ টেপ থাকলো, কোথাও কেটে গেলে একটু কেটে যাবে, অ্যান্টিবায়োটিক মলম রাখা থাকলো, সেটা যাতে ইউজ করা যেতে পারে, বাড়িতে একটা রাখা উচিত। আগে প্রত্যেকটা মানে মধ্যবিত্ত বাঙালির বাড়িতে থাকতো, এখন জানি না, এখন থাকে না, এখন রাখেন কিনা জানি না, সবার বাড়িতে থাকে না, খুব কম লোকের বাড়িতেই থাকে। তবে এই জিনিসগুলো বাড়িতে রাখলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারি কিছু কিছু ক্ষেত্রে, এবং কিছু ছোটখাটো চিকিৎসা বাড়িতে হয়েও যেতে পারে। একদমই তাই। থ্যাংক ইউ ডাক্তারবাবু, মানে এত সুন্দর একটা টিপস আমাদের যারা দর্শক আছেন তাদেরকে দেওয়ার জন্য। তো আমার মনে হয় যে ডাক্তারবাবু যে যন্ত্রগুলোর কথা বললেন, সেগুলো যদি আপনারা বাড়িতে রাখেন, আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন, বড় বিপদ কিন্তু আপনি সহজেই এড়াতে পারবেন। এটা নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর এই চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, করে নিন। আমরা হেলথ রিলেটেড বিভিন্ন রকম বিষয়ে আলোচনা করি এবং আমার মনে হয় আপনারা এগুলো শুনলে নিশ্চয়ই উপকৃত হবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন। নমস্কার।